সাংবাদিকদের নিয়ে বিভিন্ন রকম নিরীক্ষা করি, ফেলোশিপ কর্মসূচি করি, বিভিন্ন ধরনের কর্মশালার আয়োজন করি। এই সমস্ত উদ্যোগের ক্ষেত্রে আমাদের একজন অনুপ্রেরণার ব্যক্তিত্ব আছেন। যখন আমরা বিজ্ঞাপন, প্রামাণ্যচিত্র ইত্যাদি নিয়ে ব্যস্ত, তখন একজন মানুষ সবসময় আমাকে বলতেন যে সাংবাদিকদের প্রশিক্ষণ, সাংবাদিকদের জন্য কর্মশালা বা সাংবাদিকদের বিভিন্ন ধরনের কারিগরি মান উৎকর্ষতা উন্নয়নের জন্য আপনাদের কাজ করা উচিত, এবং প্রতিটি বিভিন্ন ধরনের আমাদের এই ধরনের নিরীক্ষায় তিনি সবসময় আমাদের পাশে থাকেন। এবং আমার অত্যন্ত প্রিয় শ্রদ্ধেয় বড় ভাই মঞ্জুরুল হাসান বুলবুল, আমি এখন অনুরোধ করব বুলবুল ভাইকে তার বক্তব্য রাখার জন্য। সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, মাননীয় মন্ত্রী, বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারী বন্ধুরা, আমাদের ফেলো সাংবাদিক যারা আছেন তারা, সহকর্মী বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা জানাই। সৈয়দ বুরহান কবির মাঠের সাংবাদিক, এখন অন্য অনেক কাজ করেন, কিন্তু এই জায়গাটা থেকে তিনি সরতে পারেন না। এটা একটা ভালো দিক। সাংবাদিকতা এক ধরনের নেশাগ্রস্তের মতো প্রফেশন। তো এই প্রকল্পের সাথে সম্পর্কিত হওয়ার একটা বড় কারণ হচ্ছে পরিপ্রেক্ষিত এবং সৈয়দ বুরহান কবির। পরবর্তীকালে এই কাজের ধরন দেখে এখানে আমাদের ডক্টর গফুর আমরকরি আছেন, তাদের সঙ্গে বিভিন্ন ওয়ার্কশপে যাওয়ার পরে আমার কাছে মনে হয়েছে যে এটা একটা খুব ভালো জায়গায় আমি সংযুক্ত হয়েছি। একটু আগে মাননীয় মন্ত্রীকে আমি জিজ্ঞেস করছিলাম, কারণ মাননীয় মন্ত্রী আমাদের সামনে এই উদ্যমী কর্মী, তুখোর নেতা, এখন বড় নেতা মন্ত্রী হয়েছেন। আমি জিজ্ঞেস করলাম মন্ত্রণালয় কেমন লাগছে, এই মন্ত্রণালয়টা কেমন লাগছে। তিনি বললেন যে দেখেন, তিনটি কারণে এটা ভালো লাগছে। একটি হচ্ছে যে এটা একেবারে সাধারণ মানুষের সাথে সম্পর্কিত, আর এখানে অনেক কাজ করে স্পেসেসে, আর আমি ক্যান কন্ট্রিবিউট করতে পারি এই জায়গাতে। তিনটেই আমাকে খুব ইতিবাচক মনে হয়েছে, যে সাধারণ মানুষের সাথে এবং অনেক কাজ করার জায়গা আছে এবং তিনি কন্ট্রিবিউট করতে চান। বাংলাদেশে আমরা তো নানা পদ ধরতে চাই, কাজটা করতে চাই না, পদটা চাই, চেয়ারটা চাই, পদবি চাই, কিন্তু কাজটা করতে চাই না। কিন্তু মন্ত্রী হতে হতে বললেন যে কাজ করার জায়গা আছে। এবং আমার এই প্রধানের অত্যাচারী বলবো, তার অত্যাচারী সম্পর্কিত হওয়ার একটা বড় কারণ হচ্ছে আমার নিজের ব্যক্তিগত একটা স্বার্থ আছে। ব্যক্তিগত স্বার্থ হচ্ছে আমাদের সাংবাদিকতার নানা ধরনের সীমাবদ্ধতা আছে, নানা ধরনের সংকট আছে। আমরা চাইলেও সবসময় ভালো সাংবাদিক তৈরি করতে পারি না। আমাদের হাউসগুলিতে সীমাবদ্ধতা আছে, আমাদের সার্বিকভাবে শিল্পে সীমাবদ্ধতা আছে। সেটি নিয়ে আলোচনা করলে, দীর্ঘ আলোচনা করা যাবে, সেখানে যায় না। কিন্তু সাংবাদিকতা কখনোই মূর্খ মানুষের পেশা না, এটা হচ্ছে সুস্পষ্ট কথা। আমি আমার বন্ধুদের বলি, এখনো বলি, সাংবাদিকতা মূর্খ মানুষের পেশা না, এটা বুদ্ধিদীপ্ত একটা পেশা। বুদ্ধিদীপ্ত জায়গায় নট নেসেসারি যে সবাইকে মাস্টার্স পাস করতে হবে, কিন্তু এই পেশায় থাকতে হলে তাকে একটা বুদ্ধিদীপ্ত চিন্তা শক্তি, সৃজনশীল চিন্তা শক্তি থাকতে হবে। তা আমাদের বন্ধুরা যখন বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে আসেন, আমাদের প্রবীণ সাংবাদিক মুসাফাই বলতেন যে যারা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে আসে, আমাদের প্রথম কাজ হলো ওরা বিশ্ববিদ্যালয় থেকে যা শিখে আসছে এটা 2 বছর ভোলানো, ওরা ভুলে যাওয়া। কারণ ওই বই অনুযায়ী যদি কাজ করতে চায় তাহলে ভালো সাংবাদিক হতে পারে না। এটা মুসাফাই বলতেন। এটা আমাদের একাডেমিক শিক্ষার সাথে প্রফেশনাল একটা দ্বন্দ্ব আছে সেটার মধ্যে। আমি সেটা মনে করি না। আমি মনে করি যে একাডেমিক দিক থেকে যারা পাশ করে আসেন তারা তো একটা বড় ডিগ্রি নিয়ে আসেন, পরবর্তীকালে যদি সংযুক্ত করতে পারি। আমার লাভটা কি, এই যে এখানে যে সাংবাদিক বন্ধুরা বসে আছেন ফেলো হিসেবে, তাদের সবাইকে মোটামুটিভাবে চিনি। মোটামুটি সবাইকে, কেউ আমার সঙ্গে কাজ করেছে অথবা এমন জায়গায় কাজ করেছে সেখানে আমার কিছু কাজ করার সুযোগ ছিল, কিন্তু এদেরকে কিন্তু আমরা কাজের সুযোগ করে দিতে পারি না। আমাদের বাংলাদেশের সাংবাদিকতার স্পেশালাইজেশনের ইতিহাস হচ্ছে যে যখন সাংবাদিকতা শুরু হয়েছে এখানে, তখন ছিল ক্রীড়া সাংবাদিক, এটা একটা স্পেশালাইজেশন, ক্রাইম রিপোর্টিং, এটা একটা স্পেশালাইজেশন, আর আরেকটা তো পলিটিক্যাল রিপোর্টিং সবসময় ছিলই। তিনি বলেন, তিনি আরো বলেন, তিনি জোর দিয়ে বলেন, তিনি যদি না বলেন তাহলে আর সাংবাদিকতা। এই আজকের পৃথিবী হচ্ছে স্পেশালাইজেশনের যুগ। এখন যে সাংবাদিক যে বিটে কাজ করে তাকে সেই জায়গার বিশেষজ্ঞ হয়ে উঠতে হয়। কারণ এখন শুধুমাত্র আপনি তিনি বলেন, তিনি জোর দিয়ে বলেন,
তিনি হুমকি দিয়ে বলেন এই এই বলেন মার্কার সাংবাদিকতা আর চলে না। তো কাজেই এই যে প্রাণী সম্পদের ভিতরকার চিত্র তার সঙ্গে যে সাধারণ মানুষের সংযোগের চিত্রটি, এটি একটা বিশেষায়িত জায়গা। এটি আমাদের অনেক হাউজের মধ্যে ও প্রাণী সম্পদ আছে, ঠিক আছে, কোরবানির ধরুন সংকট আছে কিনা এরকম একটা রিপোর্ট করে দাও, ডিমের দাম বাড়লো কিনা এটা একটা রিপোর্ট করে দাও, অথবা ওই যে কি বলে কোল্ড স্টোরেজে পাওয়া যায় রিপোর্ট করে দাও। কিন্তু এটার ভিতরে ঢোকার জায়গাটা আমরা অনেক সময় করে দিতে পারি না। এটা আমাদের মিডিয়া হাউসগুলির সীমাবদ্ধতা, সেটা আমি স্বীকার করে নিচ্ছি। আমরা যারা মিডিয়া হাউসগুলিকে নেতৃত্ব দিই আমাদের সীমাবদ্ধতা। তখন যখন বোরহান এটা করলেন তখন আমি বললাম যে বোরহান একটা ভালো কাজ হয়, আপনার এখানে 3 বছর 4 বছরে 100 জন 150 জন সাংবাদিক ফেলোশিপ পাক, তার থেকে যদি 10 জন সাংবাদিকও এই বিষয়ের কিছুটা বিশেষজ্ঞ হয়ে ওঠে, এইটা আমাদের সাংবাদিকতার জন্য লাভ হবে। কারণ তারা কন্ট্রিবিউট করতে পারে, যেটা মাননীয় মন্ত্রী বললেন যে তিনি তার রাজনৈতিক ক্ষেত্র থেকে কন্ট্রিবিউট করতে চান, নেতা হিসেবে সাংবাদিক হিসেবে এরা কন্ট্রিবিউট করতে পারে। এবং এটি হয়, আমরা যারা ইয়েতে কি বলে বার্তা বিভাগ লিড করি, অনেক সময় আমরা ওইটা বুঝি না, আউট অফ দি বক্স বুঝি না। আমি তখন সংবাদের বার্তা সম্পাদক, আজ থেকে প্রায় 30 বছর আগে, সংবাদ তখন দামনশালী পত্রিকায়, তখন শেয়ার বাজার কেবল চালু হয়ে আসছে। তো দেখি যে ইংরেজিতে নিউজ আসে আজকে শেয়ার বাজারে বিয়ারিশ ট্রেন্ড, আবার আরেকদিন আসে আজকে শেয়ার বাজারে বুলিশ ট্রেন্ড। আমি ইকোনমিক্সের ছাত্র না, আমি সাংবাদিকতার ছাত্র, লর ছাত্র। আমি বলি যে এটা কি রে ভাই, বিয়ারিশ ট্রেন্ড কি আর বুলিশ ট্রেন্ড কি? এখনকার খুব বড় সাংবাদিক শওকত হোসেন মাসুম, এখন প্রথম আলোর অনলাইনের চিফ, তখন সে আমার ইকোনমিক রিপোর্টার, এখন ইয়াং। আর মাসুম এইটা বিয়ারিশ ট্রেন্ড কি আর বুলিশ ট্রেন্ড কি? বলে যে ভুল ভাই, এটা বুঝলেন না, ভুল হলো 60, বুলিশ ট্রেন্ড হলো তেজি ভাব, আর বিয়ার হলো ভালো ধীর গতি, মানে আজকে হলো ধীর শেয়ার মার্কেটের ভাব খুব ধীর গতি আর কি। একটা বুলিশ ট্রেন্ড হলো তেজি ভাব, আর বিয়ারিশ ট্রেন্ড হলো ধীর গতি। তো এটা কিন্তু আমি একজন রিপোর্টারের কাছ থেকে শিখলাম, কারণ উনি মাঠে রিপোর্ট করেন এবং তার কাছ থেকে এটা শিখলাম। আউট অফ দি বক্স গিয়ে, যেমন ধরেন আমি আজ একটা প্রণবের সঙ্গে একটু আগে কথা বলতেছিলাম যে ঘূর্ণিঝড় হয়ে গেছে, ঘূর্ণিঝড় হওয়ার মধ্যে দিয়ে দক্ষিণাঞ্চলে বাঁধ ভেঙেছে, নানা সংকট আছে। আমরা ঢাকার থেকে যেরকম করে দেখি, আসল চিত্রটা এরকম না। যেমন কয়রাতে আমি গিয়েছিলাম আরো অনেকদিন আগে, কয়রাতে এই যে মহিলাদের সঙ্গে মত বিনিময় করছে, একটা মহিলা বলে যে ভাই আপনারা বলেন যে মানে মেয়েরা কুড়িতে বুড়ি, কয়রা 10 বছরেই বুড়ি। কারণ একটা বিয়ে হওয়ার পরে 5 মাইল থেকে আমার মিষ্টি পানি আনতে হয়, এখানে কোনো সুপেয় পানি নাই। এবং বিয়ের প্রথম বছরে বাচ্চা হয়, এক কাছে কলসি, এক কাছে এক হাতে কলসি, আরেক হাতে বাচ্চাকে নিয়ে আবার 10 মাইল হাঁটতে হয়। তো ওই মেয়ে কি আর মানে 20 পর্যন্ত অপেক্ষা করে? এবং এটি শুধুমাত্র পানির সংকট না, ওইখানে বাল্য বিবাহ বেড়ে যায়। কারণ একটা ফ্যামিলিতে পানির সংকট যেহেতু আছে, যে ফ্যামিলিতে একটু বড় হয় মেয়ে, এই মেয়ে অন্য সংসারে জাগে থাকলে তো আমার এক কলসি পানি অর্ধেক কলসি পানি সেভ হবে, কাজে বাল্য বিবাহ বাড়ে, বহু বিবাহ বাড়ে। কারণ 4টা বউ থাকলে পরে পানি আনার জন্য আমার অন্য শ্রমিক লাগে না। কাজে শুধুমাত্র পানির সংকট না, তার সঙ্গে অনেক সোশ্যাল কানেক্টিভিটি আছে, যেগুলি সংকটগুলি আছে। আমি এবার মানে তার আগের বড় যে ফেলোদের যে খাতাগুলি দেখলাম, এটা আমরা খালি ডিমের সংকট, মাছের সংকট, চামড়ার সংকটের মধ্যে না, আমি অনেককে দেখেছি বিচারের সময় বোরহান কবির কিন্তু আমার নাম কেটে দেয়, যার পরে এটা কার রিপোর্ট দেখতেছে আমি জানি না, কিন্তু আমি ব্যক্তিগতভাবে কিন্তু সাংবাদিকদের সবাই চিনি। এই রিপোর্টগুলি পড়তে গিয়ে আমি দেখলাম যে অনেকেই সাবজেক্টটা প্রাণী সম্পদ, কিন্তু তার সঙ্গে অর্থনীতির একটা সম্পর্ক যোগসাজশ করছে, সমাজকে একটা সম্পর্ক করছে, এবং এটা একটা পলিসি মেকিং এর জন্য খুব উপকার হয়। কাজেই ওই দিক থেকে আমার একটা ব্যক্তিগত লাভ হচ্ছে যে এই যে ফেলোদের মধ্য থেকে 2 জন 4 জন 5 জনও যদি মানে এই খাতের বিশেষজ্ঞ হয়ে ওঠে, তাহলে পরে এটা আমাদের সাংবাদিকতায় কন্ট্রিবিউশন হয়। আমাদের সাংবাদিকতা আসলে এই ফেলোশিপ চূড়ান্ত বিচারে আমাদের সাংবাদিকতার উৎকর্ষ সাধনের জন্য একটা কন্ট্রিবিউট করছে। কাজে এটা একটা আমাদের দিক থেকে ধন্যবাদ দিয়ে মন্ত্রণালয়কে এবং প্রাণী সম্পদ অধিদপ্তরের উপর রাখবে। এগুলো একটি। দ্বিতীয়টি হচ্ছে যে এটা একটা সৃজনশীলতা তৈরি করে, যেটা সাংবাদিকতার বলে যে ইনোভেটিভ আইডিয়াগুলি তৈরি করে, আউট অফ দি বক্স। আমরা যারা বাইরে আছি তারা বুঝি না, কিন্তু তারা যারা কাজ করে তারা বোঝে। আজকের পৃথিবীতে বলা হয় যে ইনোভেশন আউট অফ দি বক্স চিন্তা করা, এবং
ইন ডেপথ চিন্তা করা, এটি হচ্ছে ভালো সাংবাদিক হওয়ার মূল লক্ষ্য। কাজে আমি মনে করি যে এটা আমাদের মিডিয়া ইন্ডাস্ট্রিকে নানাভাবে হেল্প করছে। আমাদের তরুণ সাংবাদিক যারা মানে অঞ্জন এখানে এই বিষয়ে ফেলো হচ্ছে, আমি সারপ্রাইজ, ও কিন্তু ইকোনমিক রিপোর্টার বেসিক্যালি, ফিনান্স বিট করে। কাজে আরো এখানে দেখছি অনেকে বন্যা ছাড়া আর অনেকেই অন্য বিট করে, আমি তাদেরকে এই বিট দেখি নাই। ম্যাক্সিমাম পলিটিক্যাল বিট, পলিটিক্যাল সবচেয়ে সহজ বিট হয় এই বিট করে। কাজে আমার ধারণা যে বিটি করুক না কেন, এই ক্ষেত্রে যে সেই মানে কাজটা করলো, এটা আমাদের জন্য খুব উপকার। আরেকটা হলো ব্যারিয়ার, যেটা অঞ্জন বললো যে আমি তথ্য চাই। আমরা যখন শুরুর দিকে আসি, যে উনি বললেন যে সাংবাদিকরা অনেক সময় যখন তথ্য না পায় তখন গুজব ছড়ায়, যদি সঠিক তথ্য না পায়। পলিটিক্যাল লিডারশিপ, একাডেমিক লিডারশিপ বা প্রফেশনাল লিডারশিপ যারা থাকেন, তাদের সঙ্গে সাংবাদিকদের যোগ সাধন বিভিন্ন দপ্তরের সঙ্গে। এটা আমরা যখন আরো ইয়াং বয়সে ছিলাম, তখন এনজিও গুলির একটা খুব কনফাইন্ড জায়গা ছিল, তারা কথা বলতো না সাংবাদিকদের সঙ্গে। এবং কথা না বলার পরে কি হতো, সাংবাদিকরা লিখতো যে বিদেশ থেকে টাকা আনে, টাকা এনে বাজারে গড়ি চালায়। পরবর্তীকালে এই সম্পর্কের কারণে আস্তে আস্তে এখন এই জিনিসটা হচ্ছে। এই ফেলোশিপটার মধ্য দিয়ে আমার ধারণা পশু সম্পদ অধিদপ্তরের সঙ্গে মিডিয়ার একটা কানেক্ট, মেইনস্ট্রিম মিডিয়ার সঙ্গে মিডিয়া কানেক্টিভিটি। মেইনস্ট্রিম বলছি এই কারণের জন্য, মিডিয়া কিন্তু খুব ভয়ঙ্কর জায়গায় চলে গেছে, এটা আমরাই বিপদে আছি, আপনারা তো আরো বিপদে থাকবেন। এই যে সোকল্ড অনলাইন, সোকল্ড কি বলে ফেসবুক, সোকল্ড সোশ্যাল মিডিয়া, ফেসবুক, উইকিপিডিয়া ইজ নট জার্নালিজম। এটা আপনাদের বলি যে ওইখানে কিছু লেখা হলে এটা হলো ব্যক্তিগত মাধ্যম, এটা সংবাদ মাধ্যম না। সংবাদ মাধ্যম হলো আপনার যাদেরকে নিয়ে কাজ করলে, এটা হলো সংবাদ মাধ্যম। সংবাদ মাধ্যম হচ্ছে যেখানে একজন এডিটর আছে, একটা রিপোর্ট লিখলে পরে এডিটর দেখেন। আর ফেসবুকের মধ্যে সকালে উঠে আমার মনে হলো বুরহান কবির একটা গালি দিয়ে দিই, গালি দিয়ে দিলাম, কোনো এডিটর দরকার নাই, সকালে গালি দিয়ে আমি ঘুমাইলাম, বুরহান তো দেখেই নেই। তো কাজে আপনারা এটা গোলাই ফেলবেন না, সবকে সমান গুরুত্ব দেওয়ার দরকার নেই। সোশ্যাল মিডিয়া, ফেসবুক, কি বলে অনলাইন, এটা দেখার আগে দেখবে যে এটা রেজিস্টার্ড অনলাইন কিনা, বাংলাদেশ সরকার রেজিস্ট্রেশন করছে এখানে। রেজিস্টার যদি না থাকে তাহলে এটা বিপজ্জনক, ও এটা করি বেড়ায়। ফেসবুক তো মানুষকে ব্ল্যাকমেলিং করার জন্য আছে, এগুলি কিন্তু সংবাদ মাধ্যম না। সংবাদ মাধ্যম হচ্ছে রেডিও, টেলিভিশন, কি বলে অনলাইনের রেজিস্টার যে মাধ্যম আছে সেই জায়গাটাতে। কাজে আমি মনে করি যে এগুলোকে আমরা মেইন স্ট্রিম মিডিয়া করি, এই ফেলোশিপের মধ্য দিয়ে মেইন স্ট্রিম মিডিয়ার সঙ্গে একটা কানেক্টিভিটি তৈরি হচ্ছে। এটাও একটা বড় জায়গা, এটা একটা বড়, কারণ একটা মিডিয়া তো দুইভাবে ওয়াচ করে। একভাবে ওয়াচ করে হলো যে নীতি নির্ধারণ, নীতির যে প্রণব যেটা বললো যে নীতির জায়গাটাতে আমরা ঠিক আছে কিনা, যদি মাননীয় মন্ত্রীরা মন্ত্রিসভায় আলোচনা করবেন, পার্লামেন্ট আলোচনা করবেন, সেটাকে একটা সমালোচকের দৃষ্টিতে দেখা যে ঠিক আছে কিনা। আরেকটা হচ্ছে এই নীতির মধ্য দিয়ে কত মানুষ, বেশি মানুষ উপকৃত হচ্ছে, এটাকে নিয়ে আসা। কাজে সাংবাদিকরা যখন তথ্য চায়, তথ্যটা তার ব্যক্তিগত স্ত্রী পুত্রের জন্য চায় না, এটা মানুষের জন্য চায়। আর সাংবাদিকদের বেসিক দায়িত্ব হচ্ছে টু এডুকেট পিপুল থ্রু দ্য ইনফরমেশন। আপনার কাছে যে তথ্যটা পায়, সেই তথ্যের মধ্য দিয়ে মানুষকে শিক্ষিত করে তোলা। কাজে আমরা চূড়ান্ত বিচারে এই ফেলোশিপের মধ্য দিয়ে এই সেক্টরটা, প্রাণী সম্পদ সেক্টরের যে কানেক্টিভিটিটা তৈরি হচ্ছে, তার মধ্য দিয়ে একটা বড় সেক্টর, যেটাকে একটু মনে দুর্বল মনে হয়, একটু পল্লী পল্লী মধু টাইপের মনে হয়, সেই সেক্টর থেকে বেরিয়ে থেকে, এটি কিন্তু আমাদের অর্থনীতির মূল শক্তি। মাননীয় প্রধানমন্ত্রীও বলেন যে আমরা অনেক কিছু, মাননীয় প্রধানমন্ত্রী অনেক উদাহরণ দেন, কিন্তু উনি ধান আবাদ করে কত টাকা পাইছে এটা আগে বলেন, উনি মাছ আবাদ করছে কতটুকু, উনি এখানে গণভবনে কতগুলি চাষাবাদ করছে এটা বলেন। ওনার মূল রুটটা কিন্তু সেই জায়গায়, আমাদের সবার রুটি। তো কাজে আমি মনে করি প্রাণী সম্পদ অধিদপ্তরের এই কাজটি একটি হয়তো আপনাদের অ্যাক্টিভিটির মধ্যে পড়ে, কিন্তু চূড়ান্ত বিচারে মূল ধারার সাংবাদিকতাকে সমৃদ্ধ করার জন্য এটা একটা ভালো উদ্যোগ। এই উদ্যোগটি অব্যাহত থাকবে, এটা আমরা প্রত্যাশা করি। আমাদের বন্ধু যারা ফেলোশিপে অংশগ্রহণ করেছেন, তাদের মধ্যে সবাই এটাতে আগ্রহী হয়ে থাকবে এটা আমি মনে করি না। কিন্তু আজ থেকে 5 বছর, 7 বছর, 10 বছর পরে ওরাই কিন্তু এডিটর হবে, ওরাই কিন্তু মিডিয়া হাউসের মূল চালিকা সূত্র। কাজে তার মাথায় যদি এখনই এই চিন্তাটা থাকে, তাহলে কিন্তু ভবিষ্যতে যে নিউজ রুম হবে, সেই নিউজ রুমের লিডারশিপে তারা এই ভূমিকাটা রাখতে পারবে। এই দিক থেকে আমি মনে করি ফেলোশিপের গুরুত্বটা অপরিসীম। আমি আবারও আপনাদের এই উদ্যোগের সঙ্গে আমাকে সম্পর্কিত রাখার জন্য আমি নিজে সমৃদ্ধ হই, নিজের নানান দিক থেকে উপকৃত হই। সেই জন্য কৃতজ্ঞতা জানিয়ে মন্ত্রণালয় অধিদপ্তরকে, আপনাদের মন্ত্রণালয়ের মাটি কামড়ানো একজন মন্ত্রী, আমার ধারণা তিনি যখন কথা বলবেন এটা খুব মানে আয়েসি আলংকারিক কথা হবে না, এটা একেবারে মাঠের কথাই হবে। এবং
তিনি যখন নীতি নির্ধারণের ভূমিকা রাখবেন, এই সাংবাদিকরা আপনার সঙ্গে থাকবে। আমরা সবসময় সরকারি দপ্তরকে বলি, বেসরকারি দপ্তরকে বলি, ডোন্ট এক্সক্লুড মিডিয়া, প্লিজ ইনক্লুড দ্যাম। যদি এক্সক্লুড করেন তাহলে পুরাটাই হারালেন, আর ইনক্লুড করলে কিছু ঝামেলা হয়তো হয়, কিন্তু আপনি অনেকটুকু পাইলেন। কাজে আপনি কিন্তু ইফ ইউ ইনক্লুড দ্য মিডিয়া ইউ উইল গেইন ইট। এটা আমি আপনাদের বলি। হ্যাঁ, বিভ্রান্তি থাকবে না। আপনাকে হয়তো বেশিরভাগ টেলিফোন করে, রাত্রে টেলিফোন করে, সকালে টেলিফোন করে একটা অত্যাচার করতে হবে, কিন্তু আপনি বিভ্রান্তিকর যে খবরের জায়গা সেখানে যাবে না। ইউ উইল প্র্যাকটিক্যালি গেইন আপ। কাজে ডোন্ট এক্সক্লুড দ্য মিডিয়া, প্লিজ ইনক্লুড দ্যাম টু ইউর অ্যান্ডেভর। এবং আমার ধারণা যে সেটা সার্বিকভাবে সরকারি উদ্যোগ, প্রাইভেট সেক্টরের যে উদ্যোগ এবং কি বলে আমাদের মিডিয়ার যে অগ্রযাত্রা, সেখানে একটা বড় ভূমিকা রাখবে। আমি খালি একটি কথা বলি যে আমাদের নতুনদের তরুণদের মধ্যে, আমি নামটা মনে করতে পারতেছি না, আমাদের একজন খুব বড় খেলোয়াড়, নারী খেলোয়াড়, আমি তখন একটা টেলিভিশনে কাজ করি, তার স্পোর্টস সেকশন নিয়ে আসছে তাকে খেলোয়াড়ের সাক্ষাৎকার নেওয়ার জন্য। তো সাক্ষাৎকার হওয়ার পরে আমার রুমে নিয়ে আসছে আমাদের স্পোর্টস রিপোর্টাররা, সে কিন্তু স্পোর্টস রিপোর্টিং কিন্তু এটা। তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে ভাই আপনি পড়াশোনা করেন? পড়াশোনা প্রায় শেষ, আপনি কি খেলাধুলার কয়েকদিন করবেন, চাকরি বাকরি করবেন না? বলে হ্যাঁ চাকরি করবো। চাকরি করবো না, আমি চাকরি করবো না। আমার জিজ্ঞেস করে যে আপনি চাকরি করে কত বেতন পান? ওই যে বাচ্চা মেয়ে একটা, আপনি চাকরি করে কত বেতন পান? আমি মানে কি বলে সিইও একটা টেলিভিশন চ্যানেলের, আমার জিজ্ঞেস করে কত বেতন পান? তা বললো যে কেন? বলে দেখেন আমার বাড়িতে মুরগির খামার আছে, আমার বাড়িতে গরুর খামার আছে, আমি কৃষিতে এটা করি, মাসে 7 লাখ টাকা সব ফালাই দেওয়া আমার ইনকাম। আমি হিসাব করে দেখছি আমার যাতে বেশি তো কাজেই দিস দ্য মাইন্ডসেট, কালচারাল মাইন্ডসেট, যে মানুষ আর শুধু চাকরির দিকে দৌড়ায় না, যারা করতে পারে, সৃজনশীল ইনোভেটিভ আছে, তারা এখানে করতে পারে। এই ফেলোশিপের রিপোর্টগুলিতে তাদের অনেকগুলি প্রমাণ আছে, এবং এই ভালো স্টোরিগুলি যদি আমরা, আমার ধারণা যে পরবর্তীকালে যে এই যে চেঞ্জ মেকার নায়ক নায়িকা যারা আছে তাদেরকে যদি কখনো আনেন, তারা যদি তাদের গল্পগুলি বলেন, আমার ধারণা আমরা আরো উপকৃত হবো। আপনাদের সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলা। ধন্যবাদ বুলবুল ভাই। মাননীয় মন্ত্রী,